এটি হচ্ছে চিকা বা চামকান মসজিদ, আর এটি হচ্ছে গুমটির দরওয়াজা। তারপর হচ্ছে ফতেহ খানের সমাধিস্থল, আর এটি হচ্ছে ফিরোজ মিনার। মালদার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চৌকোনা বিশিষ্ট একটি গম্বুজ, যার নাম হচ্ছে চিকা বা চামকান মসজিদ। এটি রয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। আমরা এখন রয়েছি মালদার প্রাচীন গৌড় সাম্রাজ্যে, আর এখন আমরা জেনে নেব মালদার প্রাচীন গৌড় সাম্রাজ্যের ইতিহাস। মালদা জেলার ইতিহাস গৌড় সাম্রাজ্য পান্ডুয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার রাজধানী ছিল এই গৌড় সাম্রাজ্য। এই অঞ্চলটি পূর্বে রাজা শঙ্করের গৌড় রাজ্য ছিল এবং পরে ভিন্ন মুসলিম সুলতানদের শাসনাধীন ছিল। বর্তমানে এটি ইতিহাস নিদর্শনের জন্য বিখ্যাত এবং এর মধ্যে কিছু অংশ ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর, যার অবস্থান বর্তমান ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবর্তী বা লক্ষণৈতিক নামে পরিচিত। শহরটির অবস্থান ছিল গঙ্গা নদীর পূর্ব পাড়ে রাজমহল থেকে 40 কিমি ভিটিতে এবং মালদার 12 কিমি দক্ষিণে। তবে গঙ্গা নদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে। রাজা শশাঙ্ক খ্রিস্টীয় 7ম শতকের শশাঙ্ক দেব গৌড় রাজ্য নামে বঙ্গীয় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে, যা ছিল বাংলার প্রথম স্বাধীন রাজ্য। পরবর্তীতে মুসলিম শাসকদের অধীনে আসে এবং এটি লক্ষণাবর্তী নামেও পরিচিত। আধুনিক মালদা 18 শতকে মালদা তুলা ও রেশম শিল্পের জন্য বিখ্যাত ছিল। বর্তমান পরিস্থিতি মালদা জেলা তার ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত এবং এর ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। গৌড় যথাক্রমে খিজলি বংশে, মামলুক সুলতানত, বলবান রাজবংশে এবং তুগলক সুলতানদের রাজধানী শহর হিসাবে বর্তমান থাকে। আলাউদ্দিন শাহের রাজত্বকালে রাজধানী পড়ুয়া স্থানান্তরিত করা হয়, তবে পান্ডুয়াতে বেশি দিন রাজধানী থাকেনি। তারপর বেশ কয়েক বছর ধরে একের পর এক রাজা গৌড়ের রাজত্ব করেছেন। শেষ পর্যন্ত 1575 সালে অক্টোবর মাসে মুনিম খানকেও মৃত্যুর কবলে পড়তে হয়। এই মহামারীটি ছিল প্লেগ এবং এটি বসিয়েছিল গৌড়ের উপর তার শেষ থাবা। মহামারীর পর শহরটিকে পরিত্যক্ত করে দেওয়া হয়েছিল। এক সময় সমৃদ্ধ শহরে তখন প্রকৃত ছাড়া আর কারো বসবাস ছিল না। এরপর অনেক বছর পেরিয়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে ব্রিটিশ অধিকারী দ্বারা গৌড়ের ধ্বংসাবশেষ বহুবার ভাঙচুর করা হয় এবং ধ্বংসাবশেষ থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা চলে যায়। গৌড়ে হিন্দু সভ্যতা প্রায় কিছু এখন অবশিষ্ট নেই। পর্যটকরা আজ যে সমস্ত ধ্বংসাবশেষ পরিদর্শন করে সেগুলির বেশিরভাগই পরে সাম্রাজ্যকালের মানে ইসলামিক আমলের। এখনও সেই সব ধ্বংসাবশেষ দখলে তাদের স্থাপত্যকলার নিদর্শন কিছুটা হলেও পাওয়া যায়। এগুলি হচ্ছে গৌড়ের বাইরের পরিদর্শন এবং এগুলোতে সে পর্যটকরা বাইক রেখে সে গৌড়ের ভেতরে প্রবেশ করতে পারে। চিকা মসজিদে কিছুটা পরে রয়েছে ফতেহ খানের সমাধিস্থল। মালদার গৌড়ে ফতেহ খানের সমাধি কদম রসুল মসজিদের কাছে অবস্থিত। এটি অরঙ্গজেব সেনাপতি ফতেহ খানের সমাধি সদর, যা বাংলার দোচালা কুড়ে ঘরের অনুকরণ তৈরি। ফতেহ খানের সমাধি গৌড় নগর দুর্গের পূর্ব অংশে কদম রসুল প্রাচীর বেষ্টনীয় মধ্যে বাংলার দোচালা কুড়ে ঘরে অনুকরণ নির্মিত এই মোগল সম্রাট অরঙ্গজেবের সেনাপতি ফতেহ খানের সমাধি হিসেবে পরিচিত। একটি কিংবদন্তি অনুসারে সেন্ট নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য অরঙ্গজেব ফতেহ খানকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি গৌড়ের কাছে পৌঁছানোর সাথে সাথে রক্ত বমি করে মারা যান। ফতেহ খানের কিছু দূরেই রয়েছে ফিরোজ মিনার। মালদার ফিরোজ মিনার 1485 থেকে 89 খ্রিস্টাব্দে হাবশি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ কর্তৃক নির্মিত একটি 5 তলা বিশিষ্ট টাওয়ার, যা গৌড় শহরের ধ্বংসাবশেষের কাছে অবস্থিত। কুতুব মিনারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই মিনারটি স্থাপত্যের শৈল তুঘলকি এবং এটি পীর আশা মিনার বা চেরাগদ্দি নামেও পরিচিত। মিনারটি 26 মিটার উঁচু এবং এর শীর্ষে পৌঁছানোর জন্য 85টি সিঁড়ি রয়েছে। ফিরোজ মিনারের ইতিহাস নির্মিত 1485 থেকে 89 খ্রিস্টাব্দে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহের শাসনকালে এবং হাবশি বংশের এই সুলতান মিনারটি তৈরি করে। গৌড় শহরে মালদার কাছে দখিল দরওয়াজা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পীর আশা মিনার বা চোরাগাদ্দি নামেও পরিচিত।
এই মিনার নিয়ে লোকমুখে প্রচলিত আছে একটি আশ্চর্য গল্প। মিনারটি প্রথমে এতটা উঁচু ছিল না। যখন এই মিনার তৈরি হয়েছে, সুলতান ফিরোজ শাহ একটি কাজ দেখতে গেলেন। মিস্ত্রিকে জিজ্ঞেস করলেন মিনার আরও উঁচু হওয়া সম্ভব কিনা। মিস্ত্রি বললেন অনেক উঁচু করা সম্ভব। এতে ভীষণ রেগে গেলেন সুলতান। প্রশ্ন করলেন তাহলে উঁচু করা হয়নি কেন? মিস্ত্রি জবাব দিল তার জন্য প্রয়োজনীয় মালপত্র তার ছিল না। এতে সুলতান আরও রেগে গেলেন, বললেন এই ব্যাপারে তাকে কেন জানানো হয়নি। মিস্ত্রি আর কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। সেই মিস্ত্রিকে মিনারের চূড়া থেকে নিচে ফেলে দেওয়ার আদেশ দিলেন তিনি। মিস্ত্রিকে প্রাণ হারাতে হলো আরও। সুলতান মিনার থেকে নেমে পরিচারক হিঙ্গাকে মেরগাঁও যেতে হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে মেরগাঁও চলে গেলেন হিঙ্গা, কিন্তু ভয়ে সুলতানকে জিজ্ঞেস করেননি এখানে তিনি কি কাজ করতে এসেছেন। অগত্যা মেরগাঁওতে তিনি একদিন ওদিকে ঘুরে বেড়াতে লাগলেন। এমন সময় সুলতান নামে ব্রাহ্মণ যুবকের সঙ্গে দেখা হলো তার। কথায় কথায় হিঙ্গার সমস্যার কথা শুনলেন সেই যুবক। তিনি পরামর্শ দিলেন মেরগাঁও থেকে দক্ষ রাজমিস্ত্রি নিয়ে সুলতানের কাছে যাওয়ার জন্য। মেরগাঁও ছিল রাজমিস্ত্রির জন্য বিখ্যাত। সুলতানের কথা মতো রাজমিস্ত্রি নিয়ে হিঙ্গা সুলতানের কাছে হাজির হলেন। সুলতান তো মহা খুশি। হিঙ্গাকে জিজ্ঞেস করলেন কিভাবে তিনি সুলতানের মনের কথা জানলেন। তখন হিঙ্গা খুলে বললেন সুলতানের কথা। সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ তখন সুলতানকে ডেকে পাঠালেন রাজ দরবারে। এক উঁচু পদে নিয়োগ করলেন তাকে। এই ফিরোজ মিনারটি তৈরি করা হয়েছিল মাজানা বা আজান দেওয়ার জন্য। বিজয় মিনার হিসাবে তিনি ফিরোজ মিনার তৈরি করেছিলেন। স্থানীয় লোকেরা চিরাগ মিনারও বলে থাকেন এটিকে। নামাজের সময় নির্দেশ দিতে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে মাজানা এক সময় প্রদীপ জ্বালানো হতো। সম্ভবত সেখান থেকে এই নামটি এসেছে ফিরোজ মিনার।